follow and subscribe for more updates. ঘড়িটা দেখতে ভারী অদ্ভুত। মেহগনি কাঠের জগদ্দলের চেহারায় প্রায় 6 ফুট লম্বা ঘড়ি, বাদামি মসৃণ দেহের চারপাশে সোনালি বর্ডার। প্রস্থে কিছু কম নয়, ডায়ালটাও বিচিত্র। বিরাট গোলাকৃতি ডায়ালের ভেতরে সোনালি রূপলিতে লতাপাতার কারুকাজ। কতগুলি ডিজাইনের খপ্পরে এমন জড়িয়ে পেঁচিয়ে আছে সংখ্যাগুলো যে চট করে সময় উদ্ধার করা দুষ্কর। নিচে কাঁচের চতুষ্কোণ অংশে সোনালি পেন্ডুলাম মন্তর ভঙ্গিতে দুলছে। সব মিলিয়ে অদ্ভুত। এত বড় ঘড়ি দিয়ে কি করতো সাহেবগুলো ভগবানই জানেন। ঘড়ি তো নয়, আস্ত একটা আলমারি। ওদের বিটকেল শখগুলো বোঝার ক্ষমতা বেশিরভাগ লোকেরই নেই। হাতে গোনা যে কয়েকটি লোক এই অদ্ভুত শখগুলো মর্মাত্মক বোঝেন, তাদের মধ্যে অন্যতম হলেন আমাদের মণি কাকু। তার আবার আদ্যিকালের জিনিসপত্র কেনার খুব শখ। যত রাজ্যের ভারী ভারী ভিক্টোরিয়ান আসবাবপত্রে ঘর ভরিয়ে রেখেছেন। এ বাড়িতে ঢুকলেই মনে হয় ভুল করে কোনো জাদুঘরে ঢুকে পড়েছি বুঝি, অথবা ফ্ল্যাশব্যাক ইংরেজি আমলে চলে গিয়েছি। মণি কাকুর এই জাতীয় শখে কাকিমা যথারীতি বিরক্ত। একদিন বলেই ফেললেন, এ বাড়িতে তো 150-200 বছরের কম বয়সী কোনো জিনিস নেই, তাও আবার খাঁটি ইংরেজ স্টাইলের। তা এতই যখন ইংরেজ প্রীতি, তখন বিয়ে করার সময় 200 বছরের একটি ইংরেজ পাত্রী জোগাড় করতে পারলে না? ল্যাটা চুক্ত। মণি কাকু নিস্পৃহ জবাব। সে চেষ্টা করিনি ভাবছো? পার্ক স্ট্রিটের গোরস্থানে গিয়ে অনেকবার খুঁজে দেখেছি, কিন্তু কোনো মেম সাহেবের প্রেতাত্মাই এই নিগারের প্রতি ইন্টারেস্ট দেখালেন না। অগত্যা। বলাই বাহুল্য, কাকিমার বিরক্তিও কাকুকে থামাতে পারেনি। প্রতি বছরই তিনি কিছু না কিছু জিনিস দিব্যি আমদানি করে চলেছেন। বসার ঘর থেকে মাস্টার বেডরুম অবধি সব কিছুই প্রায় ঐতিহাসিক হয়ে উঠেছে। কিন্তু ঐতিহাসিক জিনিসপত্রে ম্যাও সামলানো যে চারটিখানি কথা নয়, তা কাকু প্রথম টের পেলেন যখন টেলিফোনটা বিগড়ে গেল। রিসিভার তুললেই প্রায় ডায়াল টোনের বদলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আওয়াজ শোনা যেতে লাগলো। ভাগ্যক্রমে যদি বা কখনো লাইন লেগেও যায়, উল্টো দিকে কণ্ঠস্বর শুনলে মনে হয় যে বক্তার নির্ঘাত হুপিং কাশি হয়েছে। বাধ্য হয়েই ফোনটা সারাই করার উদ্যোগ নিতে হলো। যে ভদ্রলোক টেলিফোন ঠিক করতে এসেছিলেন, তিনি টেলিফোনটার চেহারা দেখে প্রায় ভিড়মি খেয়ে পড়লেন আর কি। যন্ত্রটার দিকে তাকিয়ে বিষম খেয়ে বললেন, এটা কক্ষে? মণি কাকু সবিনয় জানান, আজ্ঞে টেলিফোন। এটা অবশ্য পুরনো মডেলের রিসিভার। আসলে এটা হ্যামিল্টন সাহেবের বাড়ির ফোন। বহু বছর আগে তিনি হয়তো রিসিভারের ঐতিহাসিক গুরুত্ব বোঝাতে যাচ্ছিলেন। তার আগেই ভদ্রলোক মুখ লম্বাটে করে বললেন, আজ্ঞে আমায় মাফ করুন, আমি টেলিফোন ঠিক করতে পারি, শিল নড়া নয়। কি মর্মবিদারী ডায়লগ! অমন শখের ঐতিহাসিক রিসিভারকে শিল নড়া বললে মন ভেঙে যাওয়াই স্বাভাবিক। আমরা সবাই ভেবেছিলাম হয়তো কাকু এই ট্র্যাজেডির পর ক্ষান্ত দেবেন, কিন্তু আমাদের ভাবনার ওপর কয়েক গ্যালন জল ঢেলে কয়েকদিন পরেই তিনি এই জগদ্দল চেহারার ঘড়িটি আমদানি করলেন। এই ঘড়িটার নাম কি জানিস? কাকু সগর্বে আমাদের দিকে তাকিয়ে বললেন, টিকটক। টিকটক? আমি অবাক। এ আবার কি জাতীয় না? ঘড়ির নাম আবার এরকম হয় নাকি? হয়, জানতে পারো না। কাকু হেসে বললেন, হিস্ট্রি আছে, একেবারে যাকে বলে লোমহর্ষক ইতিহাস। আমার দিদি মুখটা পাঁপড় ভাজার মতো করে বলল, প্লিজ ফের বানিয়ে বানিয়ে কোনো ভূতের গল্প বলবে না। এর আগে বলেছিলে ওই ঘরের খাটটা যে মেম সাহেবের ছিল, তিনি নাকি আজও প্রতি রাতে নিজের পালঙ্কটা দেখতে আসেন। সেই গল্প শুনে বোন ওই পালঙ্কে শুয়ে সে রাতে ঘুমোতেই পারেনি। এসব ভুলভাল গল্প বলে বেচারিকে ভয় দেখানোর কোনো মানে হয়? আমি ভুলভাল গল্প বলি? কাকু গাল ফুলিয়েছেন। আচ্ছা বেশ, বলবো না। এমন সুন্দর একটা গল্প শুরু হওয়ার আগেই গেল ভেস্তে।
এমনিতেই আমার স্বভাব হিন্দি হরর ফিল্মের নায়িকাদের মতো, ভয়ও পাবো, আবার সব কিছু দেখা বা শোনাও চাই। তাই প্রতিবাদ করলাম, মোটেও না, আমি একটুও ভয় পাই না। কাকু তুমি বলো। কাকু সোৎসারে বললেন, আচ্ছা, তবে নিজের দায়িত্বে শুনবি কিন্তু, নয়তো তোর দিদি বলবে আমি ভুলভাল গল্প বলে তোকে ভয় দেখাচ্ছি। ভয় পেলে কর্তৃপক্ষ দায়ী নয়, কিচ্ছু বলবে না, তুমি বলো। আমি রীতিমতো আবদার ধরে বসেছি। দিদি বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। ধুত, ফের গাঁজাগুড়ি গল্প শুরু হবে, তুই একাই শোন, আমি বরং। আর কিছু বলার আগেই আচমকা খ্যাঁও করে একটা আত্মচিৎকার। আমি ভয় পেয়ে কাকুকে প্রায় জাপটে ধরেছি। দিদিও লাফ মেরে সরে গিয়েছে। কিছু বোঝার আগেই দেখলাম একটা সাদা উলের বল বিদ্যুৎ বেগে পালিয়ে যাচ্ছে। জোবিস্কো, বাঁদর কোথাকার! দিদি রেগে লাল। একদিন এটাকে আমি ঠিক গলা টিপে মারব। কথা নেই বার্তা নেই, যেখান সেখান লেজ পেতে শুয়ে থাকবে। আর একটু হলেই লেজ মারিয়ে দিতাম। এবার ঘটনাটা বোঝা গেল, বাঁদর নয়, জোবিস্কো কাকুর পোষা বিড়ালের নাম। আমি অনেক ধরনের বিড়াল দেখেছি, কিন্তু এমন বজ্জাত বিড়াল কখনো দেখিনি। জোবিস্কো নিজের লেজটাকেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাবে। সে অন্যান্য বিড়ালের মতো সোফায়, বিছানায় বা আলমারির মাথায় উঠে বসে থাকে না, বরং যে রাস্তা দিয়ে লোকজন বেশি যাতায়াত করে ঠিক সেখানে লেজ টিপেতে শুয়ে থাকাই তার স্বভাব। ভাবটা এমন, একবার শুধু নেজে পাড়া দিয়ে দেখ, তারপর দেখাচ্ছি কি হয়। আমি আর দিদি ছাড়া আমাদের বাড়ির এমন কেউ বাকি ছিল না যে এ বাড়িতে বেড়াতে এসে অন্তত একবার জোবিস্কোর আঁচড় কামড় খায়নি। এমনকি কাকিমাও তার ফাঁদে থুক্কুলে যে ভুল করে পা দিয়ে ফেলেছিলেন এবং জব্বর কামড়ও খেয়েছিলেন। কাকিমা রাগে দাঁত কিরমির করতে করতে বহুবার জোবিস্কোকে পগার পার করাতে চেয়েছিলেন, কিন্তু কাকুর জন্য পারেননি। আহা, অমন বলিসনি। মণি কাকু জোবিস্কোর প্রতি পরম মমতায় বললেন, অবলা জীবটাকে গলা টিপে মারার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। শ্বাসরুদ্ধ হয়ে মরার যে কি যন্ত্রণা তা মর্মে মর্মে না বুঝলেও খানিকটা আন্দাজ করতে পারি। যেদিন থেকে টিকটকের গল্প শুনেছি সেদিন থেকে তো আরো বেশি। আমি বিরক্ত হয়ে বলি, খালি ভনিতেই করবে না গল্পটাও শোনাবে? শুনবি? তার চোখ চকচক করে ওঠে। আচ্ছা শোন তাহলে। এই ঘড়িটা একসময় জর্জ মাউন্টফোর্টের নামে এক সাহেবের ছিল। কাকু সিগারেট আয়েশ করে একটান মেরে বললেন, সে বহু বছর আগেকার কথা, 1857 সাল। সিপাহী বিদ্রোহের আগুন ক্রমাগত চতুর্দিকে লেলিহান শিখার মতো ছড়িয়ে পড়ছে। মিরাট, উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি তখন জ্বলছে। ভারতীয় সিপাহীরা তখন সাদা চামড়া দেখলেই হয় গুলি করছে, নয়তো কুপিয়ে মারছে বা মুন্ডু উড়িয়ে দিচ্ছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভেবে কুল পাচ্ছে না যে কিভাবে এই ভয়ঙ্কর বিদ্রোহকে থামাবে। বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মচারীরা ছিল সিপাহীদের টার্গেট। একের পর এক সাহেবদের কুঠিতে আক্রমণ চালাচ্ছে বিদ্রোহীরা। কিছু সাহেব সপরিবারে পালিয়ে প্রাণ বাঁচালো, কেউ পারল না। জর্জ মাউন্টফোর্ট তখন বিহারে ছিলেন। তিনি স্পষ্ট বুঝতে পারছিলেন যে কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারেন। নিজেকে নিয়ে বিশেষ চিন্তা ছিল না, কিন্তু তার সুন্দর স্ত্রী অ্যাডেলাইন, শিশুপুত্র জ্যাক ও কন্যা ক্লারার জীবনও বিপন্ন। সিপাহীরা কাউকে রেয়াত করবে না, তাই তলে তলে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছিলেন, কিন্তু পালাবার সময় পেলেন না। এক অভিশপ্ত রাতে ভারতীয় সিপাহীরা তার কুঠি আক্রমণ করল। চাকর বাকররা কোথায় পালালো কেউ জানল না। মাউন্টফোর্ট ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডাকাবুকো কর্মচারী। তিনি একাই রাইফেল নিয়ে সিপাহীদের মোকাবিলা করতে চলে গেলেন। তবে যাওয়ার আগে প্রিয় পুত্র ও নাবালিকা কন্যাকে নিরাপদ জায়গায় লুকিয়ে রেখে গেলেন। তিনি ছাড়া একমাত্র তার স্ত্রী অ্যাডেলাইনই জানত যে জ্যাক ও ক্লারা কোথায় আছে। কিন্তু ক্ষিপ্ত সিপাহীরা দুজনকে কচুকাটা করে কুঠি লুটপাট করে চলে গেল।
কাকু চুপ করে কিছুক্ষণ সিগারেট টান মেরে ধোঁয়ার রিং বানাতে লাগলেন। আমি তখন চোখ গোল গোল করে গল্প শুনছি। কোনো মতে বললাম, তারপর? তারপর আর কি? তিনি একটা দীর্ঘশ্বাস ফেলেন। সাহেবের দাসদাসীরা পালিয়ে কোনো মতে প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু তাদের মধ্যে সেই ভগ্ন কুঠিতে ভয়ের চোটে আর কেউ ফিরে গেল না। বিলাসবহুল কুঠিটা জনমানবহীন বিধ্বস্ত শ্মশানের মতো পড়ে রইল। শুধু সাহেবের এক অতি বিশ্বস্ত কাজের লোক ছিল, আগাথা। না, ঠিক কাজের লোক বলা যায় না তাকে। আসলে সে জ্যাক ও ক্লারার ধাত্রী। প্রাণ হাতে করে সে 24 ঘন্টা পরে গোপনে ফিরে গেল কুঠিতে। মনে এই অসম্ভব অথচ ক্ষীণ আশা ছিল, যদি জ্যাক এবং ক্লারা কোনো মতে রক্ষা পেয়ে থাকে। কিন্তু আগাথা গোটা কুঠি তন্ন তন্ন করে খুঁজে পেল না তাদের। ভগ্ন মনোরথ হয়ে যখন ফিরে আসছে, তখনই আচমকা শুনতে পেলেন ওই ঘড়ির ভিতর থেকে একটা অদ্ভুত শব্দ আসছে। কেউ যেন প্রাণপণে ঘড়ির ভিতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। মৃদু ধাক্কায় সঙ্গে আঁচড়ের শব্দও পেল সে। কেউ যেন পাগলের মতো আঁচড় কাটছে ঘড়ির গায়ে। আগাথা অতি সন্তর্পণে কান পাতল ঘড়ির গায়ে, কিন্তু যা শুনল তাতে তার রক্ত হিম হয়ে যায়। কে যেন ঘড়ির ভেতর থেকে ক্ষীণ শব্দে বলে চলেছে, টিকটক টিকটক টিকটক। সে বিস্মিত হয়ে দেখল ঘড়ির বাইরের অংশে একটা ছোট্ট আংটা লাগানো আছে। সহজে চোখে পড়ে না। ঘড়ির গায়ের বাদামি রঙের সঙ্গে বার্নিশ করে দেওয়া হয়েছে আংটাটাকে, ফলে সেটা আপাতত অদৃশ্য। সম্ভবত সিপাহীদের চোখেও পড়েনি। সে আংটাটাকে ধরে টানতেই ঘড়ির গায়ের একটা ছোট্ট দরজা খুলে গেল। এই দেখ, একদম এইভাবে। বলতে বলতেই ঘড়ির গায়ে সেই আংটা ধরে টান মারলেন কাকু। সঙ্গে সঙ্গেই যেন খুলে গেল একটা ছোট্ট দরজা। বিস্ময়াভিভূত হয়ে দেখলাম ওই জগদ্দল দশাশয়ী ঘড়ির নিচের অংশটা ফাঁপা। রীতিমতো গুপ্ত কুটিরের মতো একটা ফাঁপা জায়গা আছে সেখানে। একটা আস্ত পূর্ণ দৈর্ঘ্যের চেহারা মানুষ না ঢুকতে পারলেও ছোটখাটো চেহারার নাবালিকা বা একজন শিশু অনায়াসেই ঢুকে যেতে পারবে সেখানে। অর্থাৎ এটাই সেই গোপন জায়গা যেখানে মাউন্টফোর্ট সাহেব জ্যাক ও ক্লারাকে লুকিয়ে রেখেছিলেন। মাউন্টফোর্ট সিপাহীদের হাত থেকে পুত্রকন্যাকে বাঁচিয়েছিলেন ঠিকই, কিন্তু ভাবেননি ওই স্বল্প পরিসর জায়গা কতক্ষণ তারা বন্ধ হয়ে বাঁচতে পারবে। সঠিক সময়ে ওদের উদ্ধার না করলে যে ওই ঘড়ি তাদের পুত্রকন্যার জীবন্ত সমাধি হয়ে যাবে, তাড়াহুড়োর মাথায় এ সম্ভাবনা মনে আসেনি। এবং যা হবার তাই হয়েছিল। দম বন্ধ হয়ে শিশুপুত্র জ্যাক অনেক আগেই মারা গিয়েছিলেন। তার বরফ শীতল কঠিন মৃতদেহ কোলে নিয়ে আস্তে আস্তে শ্বাস রুদ্র হয়ে যন্ত্রণাদায়ক মৃত্যুর দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছিল ক্লারা। একটু অক্সিজেনের জন্য হাঁকপাক করতে করতে সে শুধু শুনতে পেয়েছিল ঘড়ির টিকটক শব্দ। এক একটা সেকেন্ড চলে যাচ্ছে, আর নাবালিকা প্রতীক্ষা করে যাচ্ছে এই গুপ্ত দরজা কখন খুলবে। এক একটা মুহূর্ত কাটছে আর সে আশা ক্ষীণ হচ্ছে। ঘড়ির টিকটক সঙ্গে সঙ্গে প্রতি মুহূর্তে বেঁচে থাকা লড়াই করছে সে। চোখের সামনে নিঃশ্বাস নিতে না পেরে ততক্ষণে মারা গিয়েছে ভাই জ্যাক। সে বুঝতে পেরেছে সময়ের সঙ্গে সঙ্গে তার আয়ুও শেষ পথে যাচ্ছে। শেষ পর্যন্ত সময়ের শব্দই অসহ্য মানসিক যন্ত্রণায় পাগল করে তুলেছিল তাকে। আগাথা দরজা খুলে দিতেই ভিতর থেকে ক্লারার অবসন্ন দেহ ঢলে পড়ল তার বুকে। মেয়েটা ততক্ষণে জীবনের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে। তার মুখ নীল, মৃত্যু যন্ত্রণায় হাত দুটোর মুষ্টিবদ্ধ। কোনো মতে শুধু উচ্চারণ করলো অন্তিম দুটো শব্দ, টিকটক। তিনি কিছুক্ষণের জন্য চুপ করলেন। এক অদ্ভুত মন খারাপ করার নীরবতা নেমে এলো কিছুক্ষণের জন্য। আমি অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। কাকু একটা দীর্ঘশ্বাস ফেলে দরজার উপরে আলতো করে হাত রাখলেন। সেই থেকেই এই ঘড়িটার নাম টিকটক। আর এই দেখ,
এখনো পাল্লায় আঁচড়ের দাগগুলো রয়ে গিয়েছে। সত্যি এখনো সেখানে নখের আঁচড়ের দাগগুলো সুস্পষ্ট হয়ে জ্বলজ্বল করছে। কাকু ভারী গলায় বললেন, আশ্চর্য ব্যাপার জানিস, অনেক রং বার্নিশ করার পরেও, বহু চেষ্টা করেও এই আঁচড়ের দাগটা মুছে দেওয়া যায়নি। যতবার রং করে ঢেকা দেওয়ার চেষ্টা করেছি, ঠিক তার পরদিনই দেখা যায় নখের আঁচড়গুলোর দাগ ফের স্পষ্ট হয়ে যথাস্থানে জ্বলজ্বল করছে। যত দিন যায় আঁচড়ের দাগগুলো যেন তাজা হয়ে ওঠে। সে কি, আমি অবাক, তা কি করে সম্ভব? তিনি জবাব দিলেন, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হরেসিও। রাতে ঘুম আসছিল না। বারবার মনে পড়ছিল হতভাগ্য জ্যাক আর ক্লারার কথা। মাউন্টফোর্ড সাহেব আর তার স্ত্রী মৃত্যুবরণ অনেক সহজেই হয়েছিল। বড়জোর কয়েক মুহূর্তের মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়েছিল ওদের, কিন্তু সেই শিশু আর নাবালিকার কপালে যে এমন ভয়ঙ্কর অভিশপ্ত মৃত্যু লেখা ছিল তা কে জানত। আমি মনে মনে ভাবছিলাম ক্লারার কথা। কত বয়স ছিল তার? বড়জোর 10 বা 12। কেমন দেখতে ছিল সে? কল্পনায় তার চেহারাটাও দেখতে পাচ্ছিলাম। আইভরির মতো স্নিগ্ধ গায়ের রং, এক ঢাল কোকড়ানো সোনালি চুল, বারবি ডলের মতো নবায়ব, চোখ দুটো ঘন নীল, টুকটুকে গোলাপি ঠোঁট দুটোতে মায়াবী হাসি মাখানো। সেই মেয়ে একটা অন্ধকূপের মধ্যে বসে প্রতি মুহূর্তে তার মৃত্যুর প্রহর গুনছিল। চোখের সামনে শিশু ভাইটা দম বন্ধ হয়ে ধরপড় করে মারা গেল, অথচ কিচ্ছু করার নেই। কি অসহায় তার প্রাণহীন দেহটাকে কোলে নিয়ে জীবন্ত সমাধির ভেতরে বসে আছে সে। কেমন লেগেছিল তার? কি ভেবেছিল ক্লারা? দম নিতে পারছে না, একটু বাইরের হাওয়ার জন্য পাগলের মতো হাঁকপাক করছে। প্রাণপণে অন্ধকূপের দরজায় ধাক্কা মারছে, উন্মাদের মতো আঁচড়াচ্ছে। একটা জীবিত পরিচিত মানুষের কণ্ঠ শোনার জন্য উৎকর্ণ হয়ে আছে এই আশায়, যদি কেউ এই অন্ধকূপ থেকে তাকে উদ্ধার করে। অথচ কানের কাছে শুধু একটাই শব্দ, টিকটক টিকটক টিকটক। শব্দ নয়, মৃত্যুর পদধ্বনি। ঘড়িটাতে ঢং ঢং করে 12টা ঘন্টা বাজল। চিন্তায় চিন্তায় মাথা গরম হয়ে গিয়েছিল, গলাও শুকিয়ে গিয়েছিল। অগত্যা বিছানা ছেড়ে উঠে গেলাম ডাইনিং রুমের দিকে। একটু ফ্রিজের ঠান্ডা জল না খেলে চলছে না। কি কুক্ষণে যে জ্যাক আর ক্লারার গল্প শুনতে গিয়েছিলাম। দিদি ঠিক বলেছিল, মণিকাকুর গল্প না শুনলেই বোধহয় ভালো হতো। এসব ভাবতে ভাবতেই আপন মনে ডাইনিং রুমের দিকে চলেছিলাম। আচমকা একটা অদ্ভুত শব্দ কানে আসতেই থমকে গেলাম। এ কিসের আওয়াজ? কেমন খড়খড় শব্দ, তার সঙ্গে অস্ফুট ঘুম ঘুম, যেন কেউ দরজার পাল্লায় ধাক্কা মারছে। আওয়াজটা আসছে কোথা থেকে? সদর দরজায়? এত রাতে কে আসবে? মণিকাকুর ঘরের দিকে তাকাই। সে ঘরের দরজা খোলা, স্পষ্ট দেখতে পাচ্ছি ভেতরের থেকে নাইট বাল্বের নীলাভ আলো চুঁইয়ে আসছে বাইরে। আমাদের ঘরের দরজা এইমাত্র খুলে এসেছি, অতএব কারো ধাক্কা মারার প্রশ্নই নেই। তবে আমি কি ভুল শুনছি? উৎকর্ণ হয়ে চুপচাপ আওয়াজটা শোনার চেষ্টা করি। না, মনের ভুল নয়, সত্যি আওয়াজটা শোনা যাচ্ছে। স্পষ্ট শুনতে পেলাম হলঘর থেকেই ধাক্কা মারা ও আঁচড়ানোর শব্দ আসছে। আর ওই ঘরেই রাখা আছে সেই বিখ্যাত ঘড়ি টিকটক, জ্যাক আর ক্লারার জীবন্ত সমাধি। মুহূর্তের মধ্যেই মনে হলো গায়ে রক্ত হিম হয়ে গেছে। আওয়াজটা যেন ক্রমাগতই বাড়ছে। আমি যেন আর আমার মধ্যে নেই। মনে হচ্ছে হাত পাগুলো ক্রমাগতই ভারী হয়ে উঠছে। এ যেন আমার হাত পা নয়, যেন অন্য কেউ নিয়ন্ত্রণ করছে আমায়। সম্মোহিতের মতো এসে দাঁড়ালাম হল ঘরে। আমি আর ঘড়ি একদম মুখোমুখি, আর সন্দেহের কোনো অবকাশ নেই।
স্পষ্ট বুঝতে পারছি ধাক্কা মারারও আঁচড়ানোর শব্দ ওই ঘড়ির চোরা কুঠুরির ভেতর থেকেই আসছে। এখন আরও জোরালো, অনেক বেশি সুস্পষ্ট। কে আছে ওর ভেতরে? তবে কি জ্যাক আর ক্লারা এখনো মুক্তি পায়নি ওই মৃত্যুকূপ থেকে? আজও শ্বাসরোধকারী যন্ত্রণায় আচারি পিছারি খেয়ে মরছে। আমি কে? আমার ভূমিকায় কি? সেই গভর্নেস আগাথার জায়গায় তবে কি আজ আমি এসে দাঁড়িয়েছি, যার হাতে ওই চোরা কুঠুরির দরজা খুলবে? বুকের ভেতর থেকে আচমকা আওয়াজ এলো, টিকটক টিকটক। হৃৎপিণ্ড যেন লাফিয়ে লাফিয়ে বলে চলেছে, টিকটক টিকটক টিকটক। ঘড়ির পেন্ডুলামটা প্রবল ব্যঙ্গে তাল মারছে, টিকটক টিকটক। ঘড়ির চোরা কুঠুরির ভেতর থেকে কে যেন ফিসফিসিয়ে উঠল, টিকটক টিকটক টিকটক। চতুর্দিক দেওয়াল ছাদ ফুঁড়ে ভেসে আসছে শুধু একটাই শব্দ, টিকটক টিকটক টিকটক। এবার ঘড়িটার ভেতর থেকে আসছে শব্দটা। না, ভুল নয়, স্পষ্ট শুনতে পেলাম একটা কচি গলায় হাঁক পাক করতে করতে বলছে, টিকটক টিকটক। আমার অসহ্য লাগছে। না, এই শব্দ শুধু শব্দ নয়, জাগতিক আওয়াজ তো নয়, হয়তো অন্য কোনো দুনিয়া থেকে ভেসে আসছে। এই শব্দের মধ্যেই লুকিয়ে রয়েছে মৃত্যুর দেতনা। এই শব্দ মৃত্যু যন্ত্রণারই আর এক নাম। মনে হলো দু কান চেপে ধরি, কিন্তু আওয়াজ থামছে না। চোরা কুঠুরির দরজা খড়খড় আঁচড়ের আওয়াজ ক্রমাগতই বাড়ছে। গুম গুম করে কে যেন দরজা পিটছে। দমবদ্ধ মুহূর্তের যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রাণপণ ধাক্কা মারছে। প্রচণ্ড শক্তিতে দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসতে চাইছে সে। হঠাৎ মনে হলো চারপাশের নিশ্ছিদ্র অন্ধকার শ্বাসরোধ করে ফেলছে আমায়। এত বড় হলঘর কবে এত ছোট হয়ে গেল? পিছিয়ে যাবার চেষ্টা করলাম, কিন্তু কিসে যেন পিঠ ঠেকে গেছে। আমি এগোতে পারছি না, পিছুতেও পারছি না। টের পেলাম দরদর করে ঘামছি, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ফুসফুস দুটো পাথরের মতো ভারী, শরীর শিথিল হয়ে আসছে। আমিও কি ক্লারার মধ্যে অন্ধকূপে বন্দি? শুধু শুনতে পাচ্ছি ঘড়ির কুঠুরির দরজায় প্রবল ধাক্কা পড়ছে, আর সব কিছু মিলিয়ে যেতে যেতে মস্তিষ্কের প্রতিটি কোষে খেলা করে বেড়াচ্ছে একটাই আমক শব্দ, টিকটক টিকটক টিকটক। কানের কাছে ফিসফিস করে কি যেন বলল। কেউ আমার হাত ধরেছে, শিউরে উঠি। কি ঠান্ডা তার হাত, যন্ত্রণায় শীতল হয়ে এসেছে। হাওয়া নেই, অথচ কার সুগন্ধি চুল যেন চোখে মুখে এসে আছড়ে পড়ছে। সিল্কের রাত পোশাকের সুগন্ধ ও মৃদু খসখস। টের পাচ্ছি, সব টের পাচ্ছি। যেটুকু শক্তি দেহে বাকি ছিল তা জড়ো করে কোনো মতে চেঁচিয়ে উঠি, কাকু! মুহূর্তের মধ্যে দুদ্দার করে মানুষের ছুটে আসার শব্দ। হঠাৎ করে হলঘরে আলো জ্বলে উঠল। খড়খড় আওয়াজটা আরও বাড়ছে। আমি প্রায় পড়েই যাচ্ছিলাম, কে যেন ধরে ফেলল। দিদি! আবজা চোখে দেখলাম মণিকাকু থমকে দাঁড়ালেন ঘড়িটার সামনে। ভীত সন্ত্রস্ত চোখে কাকিমার দিকে তাকাচ্ছেন, অর্থাৎ শব্দটা তার কানেও গিয়েছে। কাকিমার মুখও ফ্যাকাশে। কয়েকটা অসহ্য মুহূর্ত, তারপরে কাকু এগিয়ে গেলেন ঘড়ির দিকে। অত্যন্ত সন্তর্পণে চোরা কুঠুরির দরজা খুলে দিলেন তিনি, আর তার সঙ্গে সঙ্গেই মিয়াও একটা সাদা উলের বল আর্তনাদ করে লম্ফ মেরে বেরিয়ে এলো চোরা কুঠুরির ভেতর থেকে। তারপরে এমনই পাই পাই করে দৌড় মারলো যেন তাকে ভূতে তাড়া করেছে। মণিকাকু লাফ মেরে উঠে ক্রুদ্ধ চিৎকার করে উঠলেন, হতভাগা জবিস্ক! আর একটু হলেই বাড়ির শুদ্ধ লোকের হাট ফেল হচ্ছিল। শয়তান বিড়াল কোথাকার! কালই যদি তোকে কান ধরে বাড়ি থেকে না বার করেছি। না, জ্যাক বা ক্লারা নয়, এসব জবিস্কর কীর্তি। যখন মণিকাকু দরজা খুলে গল্প বলার মগ্ন ছিলেন আর আমি শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম,
সেই সুযোগেই জবিস্কো শুট করে ঢুকে পড়েছিল চোরা কুটুরির ভেতরে। মণিকাকু সেটা লক্ষ্য না করেই দরজা বন্ধ করে দিয়েছিলেন। এর পরের ঘটনা বলাই বাহুল্য। আচমকা আটকা পড়ে বিড়াল মশাই হতভম্ব। প্রথমে বুঝতে পারেনি এই ঘটনাটা কি ঘটছে। যখন হৃদয়গম হলো তখন সেখান থেকে বেরোবার জন্য দরজায় ধাক্কা এবং আঁচড় তিনি মারছিলেন। বাদবাকি ভৌতিক পরিবেশটা আমারই উত্তপ্ত মস্তিষ্ক প্রসূত। এরপর অনেকবার গিয়েছি মণিকাকুর বাড়ি। ঘড়িটা অর্থাৎ টিকটক এখনো সেখানে আছে। তবে এরপর মণিকাকু আর কোনোদিন ঐতিহাসিক জিনিস কেনেননি। জবিস্কো ওই এক রাতের ধাক্কাতেই সোজা হয়ে গিয়েছিল, আর কোনো বেয়াদবি করেনি। সবই ঠিক, শুধু একটা কথা আজও কাউকে বলিনি। সে রাতে এক ভিনদেশি অসহায় ভীত মৃত্যু পথযাত্রী নাবালিকার যন্ত্রণা সামান্য হলেও টের পেয়েছিলাম আমি। কয়েক মুহূর্তের জন্য হলেও এক ইংরেজ আর এক ভারতীয় মেয়ের অনুভব এক হয়ে গিয়েছিল। আজও সেই অদেখা হতভাগিনী মেয়েটার জন্য সহানুভূতি রয়ে গিয়েছে মনের এক কোণে। তাই ক্লারাকে আজও ভুলিনি, ওকে ভোলা যায় না। আরও একটা কথা কোনোদিন কাউকে বলিনি, বলবও না। সে রাত্রে আমি সত্যি ঘড়ির ভেতর থেকে মানুষের কণ্ঠস্বরে একটানা বলে যাওয়া টিকটক শব্দটা শুনতে পেয়েছিলাম। জবিস্কোর ডাক শুনতে পাইনি। আমি কি ভুল শুনেছিলাম নাকি অন্য কিছু? আর পরদিন আঁচড়ের দাগটাও ভালো করে দেখেছিলাম। আশ্চর্যের বিষয়, সেখানে বিড়ালের তীক্ষ্ণ নখের আঁচড়ের দাগ ছিল না, কিন্তু মানুষের নখের আঁচড়ের দাগ ছিল, আরো স্পষ্ট, আরো জলজলে। তবে Follow and subscribe for more updates.